Hi guys, I'm Samir and welcome to Hashtag Accounting. আজকে আমরা কন্টিনিউ করব ডেপ্রিসিয়েশন লেকচারের পার্ট 2। সো লাস্ট যে লেকচারটা ছিল ডেপ্রিসিয়েশনের, সেই লেকচারটায় আমরা দেখলাম যে ডেপ্রিসিয়েশন কিভাবে করে ক্যালকুলেট করতে হয়। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার মেইনলি তিনটা মেথড আমরা দেখেছিলাম। নাম্বার 1 ছিল স্ট্রেট লাইন মেথড, নাম্বার 2 ছিল রিডিউসিং ব্যালেন্স মেথড, নাম্বার 3 ছিল রিভ্যালুয়েশন মেথড। আজকে আমরা দেখব যে কিভাবে করে ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে হয়, সেটা আমরা আজকের ক্লাসে দেখব। সো আমি এখন যে কাজটা করব, আমি একটা এক্সাম্পল সাম তোমাদেরকে এক্সপ্লেন করব। একটা এক্সাম্পল সাম দিয়ে আমি এই চ্যাপ্টারে যা যা জিনিস আছে সব কিছু এক্সপ্লেন করে দেব একটা সাম দিয়ে। সো এখন আমি যে এক্সাম্পল সামটা তোমাদেরকে এক্সপ্লেন করব, এই সামটা যদি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি সব সাম তোমরা করতে পারবে। আর আমি যে এক্সাম্পল সামটা এক্সপ্লেন করব এখন, সেই এক্সাম্পল সামের একটা পিডিএফ কপি আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তোমরা আগে এই পিডিএফ কপিটা ডাউনলোড করে নাও, কোয়েশ্চেনটা তোমাদের সামনে রাখো, এরপরে আমার এক্সপ্লেনেশনটা দেখো, তাহলে তোমাদের জন্য একটু ইজিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। সবার আগে কোয়েশ্চেনে আমাদেরকে বলতে পারে একটা নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট প্রিপেয়ার করার জন্য। নন কারেন্ট অ্যাসেট মানে কি? ফিক্সড অ্যাসেট। সো যে কোনো একটা ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট আমাদেরকে প্রিপেয়ার করতে বলতে পারে। হয় আমাদেরকে বলতে পারে একটা মেশিনারি অ্যাকাউন্ট বানাও, অথবা আমাদেরকে বলতে পারে একটা ভ্যান অ্যাকাউন্ট বানাও বা ভেহিক্যাল অ্যাকাউন্ট বানাও, যে কোনো ধরনের নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট বানাতে বলতে পারে। লেটস সাপোজ আমাদেরকে এই কোয়েশ্চেনে বললো একটা ভ্যান অ্যাকাউন্ট প্রিপেয়ার করার জন্য। সো এই যে ভ্যান অ্যাকাউন্টটা প্রিপেয়ার করছি, দিস ভ্যান অ্যাকাউন্ট ইজ আ নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট। যখনই আমরা কোনো নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট প্রিপেয়ার করব, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্টস আর অলওয়েজ প্রিপেয়ার্ড অন কস্ট। সবসময় আমাদের কস্ট নিয়ে ডিল করতে হবে, মানে শুধুমাত্র আমরা কস্ট প্রাইস নিয়ে ডিল করব, অন্য কোনো প্রাইস নিয়ে ডিল করব না। সো এই জন্যই তোমরা দেখো আমি অ্যাকাউন্টের একদম উপরে লিখে দিয়েছি ব্র্যাকেটে অন কস্ট। এটা আমি লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, বাট তোমরা যখন অ্যাকাউন্ট করবে তোমরা কিন্তু আবার ব্র্যাকেটে অন কস্ট লিখবে না, তোমাদের এটা লেখার প্রয়োজন নাই। এটা আমি লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য যে নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট ইজ অলওয়েজ প্রিপেয়ার্ড অন কস্ট। ওকে, লেটস স্টার্ট। আমরা সামনে এখন একটা ভ্যান অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। সাপোজ আমি তোমাকে একটা কোয়েশ্চেনে একটা ট্রানজ্যাকশন দিয়ে দিলাম। আমি তোমাকে ট্রানজ্যাকশনে বললাম যে 2018-এ জানুয়ারি 1 আমরা একটা ভ্যান পারচেজ করছি। ধর আমি কোয়েশ্চেনটা এরকম দিয়ে দিলাম যে পারচেজড আ ভ্যান পেইং বাই ক্যাশ পাউন্ড 10,000। আরেকবারও বলছি, পারচেজড আ ভ্যান পেইং বাই ক্যাশ পাউন্ড 10,000, মানে 10,000 টাকা দিয়ে একটা ভ্যান পারচেজ করছি। যেহেতু ভ্যান পারচেজ করছি, তার মানে আমাদের অ্যাসেট ইনক্রিজ করবে। আমরা জানি অ্যাসেট ইনক্রিজ করলে সবসময় ডেবিট হয়। দেরফর আমি ভ্যান অ্যাকাউন্টের ডেবিট সাইডে চলে আসলাম। ডেবিট সাইডে এসে প্রথমে ডেট দিলাম 2018 jan 1। ডিটেলসে কি লিখবো? ডিটেলসে আমাদের সবসময় অপোজিট নেম অফ দ্য অ্যাকাউন্টটা লিখতে হয় না? সো এখানে হোয়াট ইজ দ্য অপোজিট নেম অফ দ্য অ্যাকাউন্ট? ক্যাশ। ট্রানজ্যাকশনটা কি বলেছিলাম? পারচেজড আ ভ্যান পেইং বাই ক্যাশ। সো ভ্যান ডেবিট, ক্যাশ ক্রেডিট। সো ভ্যান অ্যাকাউন্টের ডেবিট সাইডে অপোজিট নেম বসাই দিলাম আমরা ক্যাশ। ক্যাশ বসায় ভ্যালু দিয়ে দিলাম 10,000। ক্লিয়ার? 2018-এ সাপোজ আমি নতুন করে অন্য কোনো ভ্যান আর পারচেজ করলাম না, অথবা কোনো ভ্যান সেলও করলাম না। সো 2018-এ এতটুকুই থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি অ্যাকাউন্টটা নর্মালি ব্যালেন্স সিডি করে দিব। সো 2018-এ আমি অ্যাকাউন্ট ব্যালেন্স সিডি করে দিলাম 10,000। এই ব্যালেন্স সিডিটাই 2019-এ jan 1 ব্যালেন্স বিডি হয়ে গেল 10,000। এখন 2019-এ আমি তোমাকে বললাম জুলাই 1 আমরা আরেকটা ভ্যান পারচেজ করছি। এবার আমি বলে দিলাম বট আ ভ্যান পেইং বাই চেক পাউন্ড 16,000। বট আ ভ্যান পেইং বাই চেক, তাহলে কি ভ্যান ডেবিট
আর ব্যাংক ক্রেডিট হবে না। সো ভ্যান অ্যাকাউন্টের ডেবিট সাইডে চলে আসলাম, অপোজিট নেম লিখলাম ব্যাংক, ব্যাংক লিখে 16,000 বসায় দিলাম। খেয়াল করে দেখো 2018-এ ভ্যানটা কিনেছিলাম ক্যাশ দিয়ে, সো ওখানে লিখেছিলাম ক্যাশ। এবার ভ্যানটা কিনেছি পেইং বাই চেক, সো এবার লিখলাম ব্যাংক, ব্যাংক লিখে 16,000 বসায় দিলাম। 2019-এ আমি নতুন করে আর কোনো কিছু করলাম না, কোনো ভ্যান পারচেজও করছি না, কোনো ভ্যান সেলও করছি না। সো দিস ইজ ইট ফর 2019। 2019-এ এন্ড অফ দ্য ইয়ারে অ্যাকাউন্ট ব্যালেন্স করে দিব। সো আমি অ্যাকাউন্ট ব্যালেন্স সিডি করে দিলাম 26,000। এই ব্যালেন্স সিডিটা 2020-তে এই ব্যালেন্স সিডিটা ব্যালেন্স বিডি হয়ে যাবে। সো 2020-তে দেখো ব্যালেন্স বিডি করে দিলাম আমরা 26,000। এবার 2020-তে আমি বললাম আমরা আরেকটা ভ্যান পারচেজ করব। এবার 2020-তে আমি বললাম যে আমরা আরেকটা ভ্যান পারচেজ করছি অক্টোবর 1-এ। বাট এবার আমি বললাম যে বট আ ভ্যান অন ক্রেডিট ফ্রম XYZ লিমিটেড ফর £12,000। এবার ভ্যানটা পারচেজ করছি অন ক্রেডিট, মানে বাকিতে পারচেজ করছি। কার থেকে কিনছি? XYZ লিমিটেড। তাহলে তোমরা এই ট্রানজ্যাকশনের জার্নাল এন্ট্রিটা কি হবে চিন্তা করো তো। বট আ ভ্যান অন ক্রেডিট ফ্রম XYZ লিমিটেড। জার্নাল এন্ট্রিটা কি? ভ্যান ডেবিট আর XYZ ক্রেডিট হবে না? তাহলে সেটাই আমরা এন্ট্রি দেই। যেহেতু ভ্যান পারচেজ করা হয়েছে, ভ্যান অ্যাকাউন্টের ডেবিট সাইডে চলে আসলাম, ডেবিট সাইডে এসে ডেট বসালাম October 1। ডিটেলসে অপোজিট নেম অফ দ্য অ্যাকাউন্ট। এবার কি ক্যাশ বা ব্যাংক দিতে পারবো? নো, বিকজ এবার ক্যাশ বা ব্যাংকের থ্রুতে কিনি নাই, এবার কিনেছি অন ক্রেডিট, মানে বাকিতে কিনেছি। তো যখন বাকিতে কিনি আমাদের কি করতে হয়? যার থেকে কিনেছি তার নামটা লিখে দিতে হয় না? সো এখানে সেটাই করলাম। আমি ডিটেলসে লিখে দিলাম XYZ লিমিটেড, ভ্যালু দিয়ে দিলাম 12,000। ক্লিয়ার? ওকে, এবার দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো। এবার মনে করো কোয়েশ্চেনে একটা ট্রানজ্যাকশন আমি বলে দিচ্ছি। তোমরা যে পিডিএফটা ডাউনলোড করেছো কোয়েশ্চেনের, ওই পিডিএফেও দেখো এটা লেখা আছে, প্লাস আমি এখানে স্ক্রিনেও দেখাচ্ছি। এবার আমি কোয়েশ্চেনে বলে দিলাম দ্য ভ্যান which was bought on 1st January 2018 is now sold on 1st November 2020 for £3,000 cash. তোমরা স্ক্রিনে দেখো, তোমরা কিন্তু কোয়েশ্চেনটা দেখতে পারছো। The van which was bought on 1st Jan 2018 was sold on November 1st 2020 for £3,000 cash. এবার আমরা একটা ভ্যান বিক্রি করে দিচ্ছি। কত টাকা দিয়ে বিক্রি করছি? 3,000 টাকা দিয়ে বিক্রি করছি। আচ্ছা, সো ভ্যানটা যেহেতু এবার বিক্রি করে দিলাম, ভ্যান কমে যাবে, মানে অ্যাসেট কমে যাবে। অ্যাসেট কমে গেলে আমাদের ক্রেডিট করতে হয়। সো আমি ভ্যান অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে চলে আসলাম। ক্রেডিট সাইডে এসে সবার আগে আমি ডেট বসালাম November 1st, কারণ November 1st-এ বিক্রি করেছি। সো ক্রেডিট সাইডে এসে আমি ডেট বসালাম November 1st। November 1st বসানোর পরে ডিটেলসে কি লিখবো? আমি একটা ভ্যান বিক্রি করে দিচ্ছি। এই বিক্রি করে দেওয়াটাকে বলা হয় ডিসপোজাল। যখন আমরা কোনো নন কারেন্ট অ্যাসেট বিক্রি করি সেটাকে বলা হয় ডিসপোজাল। সো আমি ডিটেলসে লিখলাম ডিসপোজাল। ডিসপোজাল লেখার পরে ভ্যালুটা আমি কত লিখবো? ডিসপোজালের পাশে ভ্যালুটা কি আমি 3,000 লিখবো? আমি কিন্তু ভ্যানটা বিক্রি করেছিলাম 3,000 টাকা দিয়ে, এখানে কি আমি 3,000 লিখবো? নো, বিকজ 3,000 ইজ দ্য সেলিং প্রাইস। আর এই অ্যাকাউন্টটা স্টার্ট করার একদম শুরুতে আমি কি বলেছিলাম? নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট ইজ অলওয়েজ মেনটেইনড অন কস্ট প্রাইস। তাহলে আমি কি এখানে 3,000 দিতে পারবো? দিতে পারবো না। এখানে আমার কস্ট প্রাইস দিতে হবে, মানে যেই ভ্যানটা আমি সেল করেছি সেই ভ্যানের কস্ট প্রাইস আমার এখানে দিতে হবে। সো দেখো কোয়েশ্চেনটা আরেকবারও দেখো। কোয়েশ্চেন আমি কি বলেছিলাম? দ্য ভ্যান which was bought on 1st Jan 2018, যেই ভ্যানটা 2018-এর 1st Jan-এ কিনেছিলাম। তো তোমরা একটু ভ্যান অ্যাকাউন্টটা এখানে দেখো।
ভ্যান অ্যাকাউন্টে একটু 2018টা দেখো। 2018-এ দেখো তো jan 1st-এ আমরা যেই ভ্যানটা কিনেছিলাম ওটার প্রাইস কত ছিল? 10,000 ছিল না? কস্ট প্রাইস ওয়াজ 10,000। সো আমি এখানে ডিসপোজালের পাশে যে ভ্যালুটা বসাবো এটা 10,000 হবে, মানে কস্ট প্রাইস হবে। অনেক সময় তোমরা কি করো, ভুল করে এখানে সেলিং প্রাইস মানে 3,000 বসায় দাও, সেটা করা যাবে না। নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট ইজ অলওয়েজ মেনটেইনড অন কস্ট। সো অ্যাসেটের কস্ট প্রাইস ছিল আমাদের 10,000, সো আমি এখানে ডিসপোজাল লিখলাম 10,000। ক্লিয়ার? ওকে, সো ডিসপোজাল লিখলাম 10,000 অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাকাউন্ট আমরা ব্যালেন্স করে দিলাম, ব্যালেন্স সিডি 28,000। এই ব্যালেন্স সিডিটাকে আবার ব্যালেন্স বিডি করে নিলাম। ওকে, সো দিস ইজ ইট। এটাই হচ্ছে কি আমাদের ভ্যান অ্যাকাউন্ট। লেটস এজিউম কোয়েশ্চেনে আমাদেরকে ভ্যান অ্যাকাউন্ট করতে বলেছে ফর 3 ইয়ার্স, 2018, 19 অ্যান্ড 20। সো আমরা 2018, 19 অ্যান্ড 20 3 বছরের জন্য ভ্যান অ্যাকাউন্ট করে ফেললাম। ডান, উই আর ডান উইথ দ্য ভ্যান অ্যাকাউন্ট। নেক্সট কোয়েশ্চেনে আমাদেরকে বলবে একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করার জন্য। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট জিনিসটা কি সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যখনই আমাদেরকে একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে বলবে, প্রভিশন অ্যাকাউন্ট করার আগে আমাদের একটা ওয়ার্কিংস করতে হবে, মানে একটা রাফ ওয়ার্ক করতে হবে। ওয়ার্কিংস মানে রাফ ওয়ার্ক। সো এভরি টাইম বিফোর উই প্রিপেয়ার দ্য প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, মনে রাখবে প্রভিশন অ্যাকাউন্ট করার ঠিক আগে আমরা একটা ওয়ার্কিংস করে নিব। এই ওয়ার্কিংসটা যদি করে নেই তাহলে প্রভিশন অ্যাকাউন্টটা অনেক সিম্পল হয়ে যাবে। তাহলে এখন আমি একটা ওয়ার্কিংস করি। এই ওয়ার্কিংসটা করব আমি একটা টেবিল ফরম্যাটে, একটা টেবিল এঁকে নেব, এই টেবিলের মধ্যে আমি ওয়ার্কিংসটা করব। তাহলে দেখো টেবিলটা এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ। টেবিলটার মধ্যে কি কি আছে? প্রথমে আছে ইয়ার 2018, 19 and 20। এরপরে আছে ভ্যান 1, ভ্যান 2, ভ্যান 3 অ্যান্ড দেন টোটাল। এই যে ভ্যান 1, ভ্যান 2, ভ্যান 3 পেলাম, এটা কোথা থেকে পেলাম? তোমরা একটু ভ্যান অ্যাকাউন্টটা দেখো উপরে। ভ্যান অ্যাকাউন্টে দেখো তো আমরা টোটাল কয়টা ভ্যান কিনেছিলাম। টোটাল কিন্তু আমরা 3টা ভ্যান কিনেছিলাম। কোন 3টা আমি দেখাই দিচ্ছি, দেখে নাও। এই 3টা ভ্যান কিনেছিলাম, একটা কিনেছিলাম ক্যাশ দিয়ে, একটা কিনেছিলাম ব্যাংক দিয়ে, আর আরেকটা কিনেছিলাম অন ক্রেডিট ফ্রম XYZ লিমিটেড। ঠিক আছে না? যেহেতু 3টা ভ্যান কিনেছি এই জন্য আমি ভ্যান 1, ভ্যান 2, ভ্যান 3 এভাবে করে করলাম, আর লাস্টে একটা টোটাল কলম দিয়ে দিলাম। তাহলে এই 3টা ভ্যানের জন্য এখন আমরা ওয়ার্কিংস করব। কোন ভ্যানের ডেপ্রিসিয়েশন কত হবে, কোন ইয়ারে কত হবে সেটা ক্যালকুলেট করব। এখন লেটস এজিউম কোয়েশ্চেনে আমাদেরকে বলে দিল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার জন্য অন স্ট্রেট লাইন মেথড at the rate of 10%। কোয়েশ্চেনে আমাদেরকে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, 10% ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। কোন মেথডে? স্ট্রেট লাইন মেথডে। স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি কিসের উপরে? কস্টের উপরে, কারেক্ট? তবে সবার আগে আমি ভ্যান 1 এর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। তোমরা সবার আগে দেখে নাও ভ্যান 1 এর কস্ট প্রাইস কত ছিল। ভ্যান 1 এর কস্ট প্রাইস ছিল 10,000। তাহলে 10,000 এর উপরে 10% করতে হবে না আমার? 10,000 এর উপরে 10% করলাম, আনসার আসলো কত? 1,000। So 1,000 is the depreciation for van 1 in 2018। তাহলে 2018-এ আমি ভ্যান 1 এর ডেপ্রিসিয়েশন বসাই দিলাম 1,000। এবারে আসি আমি 2019-এ। 2019-এ আমার ডেপ্রিসিয়েশনটা কি চেঞ্জ হবে না সেম থাকবে? অবশ্যই সেম থাকবে, বিকজ দিস ইজ স্ট্রেট লাইন মেথড। অ্যান্ড আমরা লাস্ট লেকচারে শিখেছিলাম স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন রিমেইনস সেম, ডেপ্রিসিয়েশন রিমেইনস ইকুয়াল। তাহলে 2019-এও আমার ডেপ্রিসিয়েশন 1,000-ই হবে এবং 2020-তেও ডেপ্রিসিয়েশন 1,000-ই হওয়ার কথা। কিন্তু
আমি কোয়েশ্চেনে সাপোজ একটা লাইন বলে দিই, মনে করো এখন আমি একটা লাইন বলছি, সাপোজ দিস ইজ পার্ট অফ দ্য কোয়েশ্চেনে আমি বলে দিলাম নো ডেপ্রিসিয়েশন ইজ টু বি ক্যালকুলেটেড ইন দ্য ইয়ার অফ ডিসপোজাল অথবা ইন দ্য ইয়ার অফ সেল, একই কথা। নো ডেপ্রিসিয়েশন ইজ টু বি ক্যালকুলেটেড ইন দ্য ইয়ার অফ সেল, তার মানে যেই বছর অ্যাসেটটা বিক্রি করবে ওই বছর ওই পার্টিকুলার অ্যাসেটের কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করবে না। এটা সাপোজ আমি কোয়েশ্চেনে বলেই দিচ্ছি। যদি আমি কোয়েশ্চেনে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিই তাহলে ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশন। কোয়েশ্চেনে আমি বলে দিলাম কোয়েশ্চেনে আমি বলে দিলাম ইন দ্য ইয়ার অফ ডিসপোজাল নো ডেপ্রিসিয়েশন। তাহলে ভ্যান ওয়ানটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো, ভ্যান ওয়ানটা আমরা 2020-তে কি বিক্রি করে দিয়েছিলাম না? যেহেতু 2020-তে বিক্রি করে দিয়েছিলাম, এই জন্য 2020-তে ভ্যান ওয়ানের কি কোনো ডেপ্রিসিয়েশন হবে না? হবে না, ন্যাচারালি হবে না। সো ভ্যান ওয়ানের ডেপ্রিসিয়েশন 2020-তে 0। ক্লিয়ার? এবার ভ্যান টুতে আসি। তোমরা আগে নিজেরা একটু দেখো তো ভ্যান টুটা কত টাকা দিয়ে কিনেছি? 16,000 টাকা দিয়ে কিনেছি, রাইট? তাহলে ভ্যান টু এর ডেপ্রিসিয়েশন 2018-এ কত হবে তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করো। ভ্যান টু এর ডেপ্রিসিয়েশন তোমরা একটু ক্যালকুলেট করো, ভ্যান টু এর ডেপ্রিসিয়েশনটা কত হবে 2018-এ? ক্যালকুলেট করেছো? কত আসছে তোমাদের আনসার? 1600? রং। 1600 is not the answer. কেন 1600 is not the answer? কারণ 2018-এ ভ্যান টু এর ডেপ্রিসিয়েশন হবে না। কেন হবে না? ভ্যান টুটা কবে কিনেছি সেটা দেখো, একটু ভ্যান অ্যাকাউন্টটা দেখো, তোমাদের সামনে যে ভ্যান অ্যাকাউন্টটা আছে সেই ভ্যান অ্যাকাউন্টটা দেখো। ভ্যান টুটা যে আমরা কিনেছি কবে কিনলাম দেখো তো, 2019-এ কিনেছি না? তাহলে আমি যদি ভ্যান 2019-এ কিনে থাকি তাহলে 2018-এ কি ডেপ্রিসিয়েশন করা সম্ভব? আমি কিনেছি তো জিনিসটা 2019-এ, তাহলে 2018-এ আমি কিভাবে করে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব? করা কি সম্ভব? সম্ভব না। তাহলে 2018-এর ডেপ্রিসিয়েশন কত হবে ভ্যান টু এর? হবে না, কোনো ডেপ্রিসিয়েশনই হবে না, 0। 2019-এ হবে। 2019-এ কত হবে? 1600? নো, 1600 হবে না, 800 হবে। কেন 800 হবে সেটা আমি একটু বলি। ক্যালকুলেশন একটা দেখাচ্ছি আমি এখানে, ক্যালকুলেশনটা একটু দেখো তোমরা। 2019-এ আমরা ভ্যান টু কিনেছিলাম কত টাকা দিয়ে? 16,000 দিয়ে। তাহলে তোমরা কি ক্যালকুলেশন করেছো? 16,000 ইন্টু 10%। 16,000 ইন্টু 10% করলে আমরা 1 বছরের ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। কিন্তু আমরা এই ভ্যানটা কবে কিনেছি ডেটটা একটু খেয়াল করো। 2019-এর কবে কিনেছি ভ্যানটা? ডেটটা দেখো, আমরা জুলাই 1-এ কিনেছিলাম। জুলাইতে যেহেতু কিনেছি তার মানে এই ভ্যানটা আমরা 2019-এ কি পুরো বছর ব্যবহার করতে পারছি? পারছি না। কিন্তু আমরা 2019-এর জুলাইতে কিনেছি, তাহলে কয় মাস ব্যবহার করব এই ভ্যানটা? জুলাইতে যেহেতু কিনেছি তাহলে জুলাইতে ব্যবহার করব। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস ব্যবহার করছি? 6 মাস। যেহেতু 6 মাস ব্যবহার করছি তাহলে 6 মাসের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা উচিত না? তাহলে ক্যালকুলেশনটা কিরকম করা উচিত? 16,000 into 10% into 6/12. So the answer becomes 800. এই 800টা আমি 2019-এ বসাই দিলাম। ক্লিয়ার? আর এই ভ্যানটাই 2020-তে তুমি কি 6 মাস ব্যবহার করবে না পুরো বছর? পুরো বছর ব্যবহার করবে না? তাহলে 2020-তে এই ভ্যানটা আমি কি 6 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করবো না পুরো 1 বছরের? পুরো 1 বছরের।
সো দ্য ক্যালকুলেশন শুড বি 16,000 ইন্টু 10%। তাহলে আমি এক বছরের ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। মনে রাখবে যে পার্সেন্টেজটা দেওয়া থাকে 10% হোক 20% হোক যেটাই হোক, যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওটা সবসময় এক বছরের পার্সেন্টেজ হয়। সো ভ্যান টুটা আমি যেহেতু 2020-তে পুরো এক বছর ব্যবহার করছি, therefore 16,000 into 10%, so full 1600 will be the depreciation for 2020. So van 2 এর depreciation 2020-তে আমি পুরো 1600 বসাই দিলাম। এবার চলে আসি ভ্যান 3-তে। ভ্যান 3 depreciation 2018-এ কত হবে? হবে না, বিকজ ভ্যান 3 আমরা 2018-এ কিনি নাই। ভ্যান 3 কবে কিনেছি দেখো তো, ভ্যান অ্যাকাউন্টটা দেখো। ভ্যান 3 কবে কিনা হয়েছিল? 2020-তে কিনা হয়েছিল। তাহলে 2018-এ ডেপ্রিসিয়েশন কত হবে? 0। 2019-এ 0। 2020-তে হবে ডেপ্রিসিয়েশন। 2020-তে আমরা ভ্যানটা কবে কিনেছি ডেটটা একটু খেয়াল করো। অক্টোবর 1-এ কিনেছি। অক্টোবর 1-এ যদি কিনে থাকি তাহলে এই ভ্যানটা কি পুরো এক বছর ব্যবহার করছি? অবশ্যই না। কয় মাস ব্যবহার করছি? অক্টোবরে কিনেছি, সো অক্টোবরে ব্যবহার করব, নভেম্বরে ব্যবহার করব এবং ডিসেম্বরে ব্যবহার করব। তার মানে 3 মাস ব্যবহার করছি। তাহলে কি 3 মাসের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে না? তাহলে হাউ শুড বি দ্য ক্যালকুলেশন? হোয়াট শুড বি দ্য ক্যালকুলেশন? 12,000 into 10% into 3/12। 3/12 করলাম কারণ 3 মাস ডেপ্রিসিয়েশন করব, কারণ 3 মাস ব্যবহার করেছি। তাহলে এটা করলে আনসার কত আসে? 300। তাহলে আমি ভ্যান 3 এর ডেপ্রিসিয়েশন বসাই দিলাম 2020-তে 300। ওকে, এখন আমি টোটাল কলমগুলো ফিল আপ করে নেই। সিম্পলি অ্যাড করে করে টোটাল কলমগুলো বসাই দিই। 2018-এর টোটাল কত আসে? 1000। 2019-এর টোটাল কত আসে? 1800। আর 2020 টোটাল কত আসে? 1900। ক্লিয়ার? কোনো কনফিউশন? এবার দেখো, আমি এখান থেকে তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। আমি এই বক্সটা দেখো, এই ওয়ার্কিংসের যে বক্স আছে ওই বক্সটা দেখো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ফর 2018, তোমার আনসার কি হবে? 1000। হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ফর 2019? 1800। অ্যান্ড হোয়াট ইজ দ্য টোটাল ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার 2020? 1900। ক্লিয়ার? ওকে, যেহেতু আমাদের ওয়ার্কিংস করা শেষ, এখন উই ক্যান মুভ অন টু দ্য প্রভিশন অ্যাকাউন্ট। তাহলে এখন আমরা প্রভিশন অ্যাকাউন্টে চলে যাই। একটা টি অ্যাকাউন্ট এঁকে নিলাম, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করার আগে আমি প্রভিশন কথাটার মানে কি সেটা একটু এক্সপ্লেইন করি। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন সিম্পলি মিনস accumulated depreciation. Provision for depreciation means accumulated depreciation. Accumulated depreciation মানে কি? লাস্ট লেকচারে বলেছিলাম accumulated depreciation মানে total depreciation. সো এখানে আমরা একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করছি, তার মানে accumulated depreciation অ্যাকাউন্ট করছি। প্রভিশন অ্যাকাউন্টের একটা রুল মনে রাখবে, যেরকম আমরা আগে শিখেছিলাম না, অ্যাসেট বাড়লে কি হয়? ডেবিট। অ্যাসেট কমলে ক্রেডিট। লাইবিলিটি বাড়লে ক্রেডিট। লাইবিলিটি কমলে ডেবিট। একইভাবে মনে রাখতে হবে, প্রভিশন বাড়লে ক্রেডিট আর প্রভিশন কমলে ডেবিট। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধু এই অ্যাকাউন্টের জন্য বলছি না, যে কোনো প্রভিশন অ্যাকাউন্টের রুল সেম। প্রভিশন বাড়লে ক্রেডিট আর প্রভিশন কমলে ডেবিট। এই রুলটা মাথায় ঢুকায় নাও, ঠিক আছে? ওকে, সো প্রভিশন অ্যাকাউন্ট স্টার্ট করবো আমরা 2018 থেকে। সবার আগে 2018 ইজ দ্য ফার্স্ট ইয়ার ওয়েন উই স্টার্টেড বাইং ভ্যান। এর আগে আমাদের কাছে কি কোনো ভ্যান ছিল? ছিল না। যেহেতু ভ্যান ছিল না, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ওয়াজ দ্য accumulated depreciation বা হোয়াট ওয়াজ দ্য প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অন 1st January 2018, আনসার শুড বি 0। আমাদের 2018-এর স্টার্টিংয়ে কোনো ভ্যানই ছিল না। কোনো ভ্যানই যদি না থাকে তাহলে কোনো প্রভিশনও ছিল না। তার মানে শুরুতে আমাদের প্রভিশন ছিল 0। এবার একটু ওয়ার্কিংসটা দেখো।
ওয়ার্কিংসটা দেখে বলো তো 2018-এ আমাদের ডেপ্রিসিয়েশন কত চার্জ করতে হবে টোটাল? 1000 না? সো উই আর চার্জিং ডেপ্রিসিয়েশন 1000. হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস প্রভিশন? 0. এখন আমাদের প্রভিশন রাখতে হবে কত? 1000. তাহলে কি প্রভিশন বাড়ছে না কমছে? আগে ছিল 0, এখন রাখতে হবে 1000. প্রভিশন কি বাড়ছে না? প্রভিশন বাড়লে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট. ক্রেডিট সাইডে আসলাম, 1000 বসাই দিলাম। এই যে 1000 বসালাম, এই 1000টা আমাদের ডেপ্রিসিয়েশন, রাইট? ডেপ্রিসিয়েশন কি ওয়ান কাইন্ড অফ আ এক্সপেন্স না? ফিক্সড অ্যাসেটের মানে নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে। এই যে নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, এটা কি তোমার জন্য ইনকাম না এক্সপেন্স? ন্যাচারালি এক্সপেন্স। যেহেতু এটা একটা এক্সপেন্স, এটাকে আমাদের ইনকাম স্টেটমেন্টে দেখাতে হবে না? ইনকাম স্টেটমেন্টে জিনিসটা কি অটোমেটিক্যালি চলে যাবে না ট্রান্সফার করতে হবে? ট্রান্সফার করতে হবে। এই জিনিসটা একটু ভালো করে বোঝো তোমরা। মনে রাখবে, যে কোনো জিনিস যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাই, এটা রেন্ট, রেট, সিটিং, লাইটিং, স্যালারি, ওয়েজেস, রেভিনিউ, পারচেজ, যেটাই হোক, যে কোনো জিনিস যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাই, ওইটা আমাদের ইনকাম স্টেটমেন্টে কিন্তু অটোমেটিক্যালি চলে যায় না, ওইটা আমাদের ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হয়। টি অ্যাকাউন্ট থেকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হয়। কিভাবে করে ট্রান্সফার করব সেটা দেখাই। তোমরা প্রভিশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে দেখো, আমরা 1000 লিখেছি না? এবং 1000 এর পাশে কি লিখেছি? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট লেখার মানেই হচ্ছে গিয়ে ট্রান্সফার টু দ্য ইনকাম স্টেটমেন্ট। সো ইনকাম স্টেটমেন্ট লিখেছি, তার মানে এটা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার হয়ে গেল। এখন ইনকাম স্টেটমেন্টে যে ট্রান্সফার করব, কোন ডেটে ট্রান্সফার করব ইনকাম স্টেটমেন্টে? ইনকাম স্টেটমেন্টটাকে আমরা প্রিপেয়ার করি বছরের শুরুতে, মাঝখানে না শেষে? ন্যাচারালি বছরের শেষে। যেহেতু বছরের শেষে ইনকাম স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করি, তাহলে ইনকাম স্টেটমেন্টের ট্রান্সফারও আমাদের বছরের শেষেই করতে হবে না? সো দেখো, ইনকাম স্টেটমেন্টের পাশে আমি ডেট কি দিলাম? ডিসেম্বর 31, বিকজ ডিসেম্বর 31 আমি ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করে দিচ্ছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে। সো ইনকাম স্টেটমেন্ট লিখে আমরা 1000 ইনকাম স্টেটমেন্টে কিন্তু ট্রান্সফার করে দিলাম। ক্রেডিট সাইডে কেন দিলাম আমি আরেকবার এক্সপ্লেন করছি। কারণ প্রিভিয়াসলি দ্য প্রভিশন ওয়াজ 0। ক্যালকুলেট করে ওয়ার্কিংসটা দেখলাম আমরা যে প্রভিশন রাখতে হবে 1000। আগে ছিল 0, এখন রাখতে হবে 1000। তার মানে প্রভিশন বাড়ছে। যেহেতু প্রভিশন বাড়ছে, প্রভিশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে 1000 দিলাম। আর যেহেতু এটা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হবে, এই জন্য পাশে আমি লিখলাম ইনকাম স্টেটমেন্ট। ওকে, ক্লিয়ার? দ্যাটস ইট। 2018 এর কাজ শেষ। 2018 অ্যাকাউন্টটাকে নর্মালি ব্যালেন্স করে ফেলো, মানে ব্যালেন্স সিডি করে ফেলো। সো অ্যাকাউন্টটা আমরা ব্যালেন্স সিডি করে ফেললাম। এখন ব্যালেন্স সিডি চলে আসলো 1000। এই ব্যালেন্স সিডিটা 2019 এর ব্যালেন্স বিডি হয়ে গেল। সো 2019 এ দেখো অলরেডি আমাদের ব্যালেন্স বিডি আছে। কত আছে ব্যালেন্স বিডি? 1000। ওকে, এবার ওয়ার্কিংসটা দেখো। ওয়ার্কিংসে এবার দেখো 2019 আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে কত? 1800 না? 2019 টোটাল ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে আমাদের 1800। সো যেহেতু ডেপ্রিসিয়েশন চার্জ করব, প্রভিশন বাড়বে না কমবে? বাড়বে। ডেপ্রিসিয়েশন চার্জ করলেই কিন্তু প্রভিশন বাড়বে। কারণটা কি আমি বলছি, ভালো করে বোঝো। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মানে কি? accumulated depreciation, which means total depreciation. 2018 মানে গত বছর আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন ছিল 1000। এখন এই বছর 2019 আমাদের ডেপ্রিসিয়েশন আরো 1800 চার্জ করতে হবে। তাহলে এখন টোটাল ডেপ্রিসিয়েশন কি 1000ই থাকবে না 1000 প্লাস 1800 হবে? 1000 প্লাস 1800 হয়ে যাচ্ছে না?
তার মানে কি আমাদের প্রভিশনটা কি বেড়ে যাচ্ছে না? প্রভিশন বাড়লে কোন সাইডে? ক্রেডিট সাইডে এন্ট্রি করতে হবে। ক্রেডিট সাইডে চলে আসলাম, ক্রেডিট সাইডে বসাই দিলাম 1800, কারণ প্রভিশন 1800 বাড়ছে, মানে টোটাল ডেপ্রিসিয়েশন 1800 বাড়ছে। আগে ছিল 1000, এখন আরো 1800 ডেপ্রিসিয়েশন চার্জ করছি। সো প্রভিশন ইজ ইনক্রিজিং বাই 1800। সো আমি প্রভিশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লিখলাম 1800, এবং এই 1800টা 2019 এর এক্সপেন্স না? তাহলে এটা 2019 এর ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হবে না? ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করার জন্য 1800 এর পাশে কি লিখবো? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট লেখা মানেই হচ্ছে গিয়ে ট্রান্সফার টু দ্য ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টে আমি 1800 ট্রান্সফার করে দিলাম, ডেট দিয়ে দিলাম ডিসেম্বর 31। ক্লিয়ার? এরপরে 2019 এর নর্মালি ব্যালেন্স শিট করে দাও। ব্যালেন্স শিট কত আসছে? 2800। দ্যাটস ইট। এবার 2020-তে চলে আসো। 2020-তে ব্যালেন্স বিডি আছে কত আমাদের? 2800। এবার একটু ওয়ার্কিংসটা দেখো। 2020-তে আমাদের নতুন করে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে কত? হোয়াট ইজ দ্য টোটাল ডেপ্রিসিয়েশন ফর 2020? 1900। সো আমরা যেহেতু ডেপ্রিসিয়েশন চার্জ করব, ডেপ্রিসিয়েশন চার্জ করলে টোটাল ডেপ্রিসিয়েশনটা কি বেড়ে যাবে না? টোটাল ডেপ্রিসিয়েশন বেড়ে যাওয়া মানে প্রভিশন বেড়ে যাওয়া। প্রভিশন বাড়লে ক্রেডিট হয়। সো আমি প্রভিশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে চলে আসলাম, ক্রেডিট সাইডে এসে বসাই দিলাম 1900। এবং এই যে 1900, এটা আমাদের 2020-র এক্সপেন্স না? তাহলে এটাকে কি কোথায় ট্রান্সফার করতে হবে? ইনকাম স্টেটমেন্টে। তাহলে 1900 এর পাশে লিখলাম ইনকাম স্টেটমেন্ট, ডেট দিয়ে দিলাম ডিসেম্বর 31। ক্লিয়ার? তোমরা একটা সিম্পল জিনিস মনে রাখবা, whenever we charge depreciation the provision will increase। এই লাইনটা মনে রাখবে, whenever we charge depreciation the provision will increase। আর প্রভিশন যেহেতু ইনক্রিজ করবে, ন্যাচারালি ক্রেডিট সাইড এন্ট্রি করব। ভেরি সিম্পল। ক্লিয়ার? ওকে, এবার আসি একটা ইম্পর্টেন্ট এন্ট্রিতে এই অ্যাকাউন্টে। এটা মনোযোগ দিয়ে খেয়াল করবে। তোমরা যদি একটু মনে করো, 2020-তে আমরা একটা ভ্যান বিক্রি করে দিয়েছিলাম। কোন ভ্যানটা বিক্রি করেছিলাম? ভ্যান 1। ভ্যান 1টা আমরা বিক্রি করে দিয়েছিলাম 2020-তে। এখন তোমরা একটু এই প্রভিশন অ্যাকাউন্টের দিকে তাকাও। এই প্রভিশন অ্যাকাউন্টে 2020-র দিকে একটু তাকাও। 2020-তে দেখো দুইটা এন্ট্রি আছে, একটা আছে ব্যালেন্স বিডি 2800, আর একটা আছে ইনকাম স্টেটমেন্ট 1900। এই যে ব্যালেন্স বিডি এবং ইনকাম স্টেটমেন্টের যে ভ্যালুটা, এই ভ্যালুর মধ্যে ভ্যান 1-এর ডেপ্রিসিয়েশন ইনক্লুড করা আছে না নাই? আছে। কেন আমি বলছি ইনক্লুড করা আছে সেটা একটু এক্সপ্লেন করি। তোমরা একটু ওয়ার্কিংসটা দেখো, ওয়ার্কিংসের দিকে সবাই তাকাও। ওয়ার্কিংসে দেখো 2018-এ ভ্যান 1-এর ডেপ্রিসিয়েশন কত ছিল? 1000। এই 1000টাই কি টোটাল কলমে বসিয়েছিলাম না আমরা? এবং এই 1000টাই কি আমরা 2018-এ ইনকাম স্টেটমেন্ট লিখে 1000 দিয়েছিলাম না? এবং ইনকাম স্টেটমেন্টে যে 1000 ছিল এটাই ব্যালেন্স সিডি হয়েছিল 2018-এ, এবং এই ব্যালেন্স সিডিটাই 2019-এ আবার ব্যালেন্স বিডি হয়েছে। এবং 2019-এর ব্যালেন্স বিডি এবং ইনকাম স্টেটমেন্ট মিলায় 2019-এর সিডি হয়েছে, এবং 2019-এর সিডিটাই 2020-এর বিডি হয়েছে। এক কথায়, সোজা কথায়, সিম্পল কথায় আমি বলতে চাচ্ছি যে 2020-তে আমরা যে ব্যালেন্স বিডি এবং ইনকাম স্টেটমেন্ট দেখছি, এটার মধ্যে আমাদের ভ্যান 1-এর ডেপ্রিসিয়েশন ইনক্লুড করাই আছে। কারেক্ট? বাট 2020-তে আমরা ভ্যান 1টা কি সেল করে দিয়েছি না?
তাহলে এবার তোমরা চিন্তা করে দেখো, আমরা যেই ভ্যানটা সেল করে দিয়েছি ওই ভ্যানের জন্য আমাদের এখন কি আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেনটেন করার কি আর কোনো প্রয়োজন আছে না নাই? অবশ্যই আর প্রয়োজন নাই, কারণ আমরা একটা ভ্যান সেল করে দিয়েছি। যেই ভ্যানটা সেল করে দিয়েছি ওই ভ্যানের জন্য এখন তো আর আমরা ডেপ্রিসিয়েশন মেনটেন করব না, ওই ভ্যান বিক্রি করে দিয়েছি, ওই ভ্যান শেষ। সো ওই ভ্যানের আজ পর্যন্ত যা যা ডেপ্রিসিয়েশন এই অ্যাকাউন্টে চার্জ করেছি সব এই অ্যাকাউন্ট থেকে সরাই ফেলতে হবে না, কারণ এই ভ্যানটা তো এখন আমাদের কাছে আর নাই, এই ভ্যানই বিক্রি করে দিয়েছি। ভ্যানই যদি বিক্রি করে দিই তাহলে কি আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেনটেন করার প্রয়োজন আছে? অবশ্যই না। তাহলে ভ্যান 1 আমরা বিক্রি করেছি, রাইট? ভ্যান 1-এর আজ পর্যন্ত ইন টোটাল ডেপ্রিসিয়েশন কত টাকা চার্জ করা হয়েছে দেখো তো, ওয়ার্কিংসটার দিকে তাকাও। ভ্যান 1-এর আজ পর্যন্ত টোটাল ডেপ্রিসিয়েশন কি 2000 টাকা চার্জ করা হয়েছে না? এই যে 2000 টাকা আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম, এই 2000 টাকা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে 2020-র মধ্যে কি ইনক্লুড করা আছে না? বাট আমরা কি এটা ইনক্লুডেড রাখবো না এক্সক্লুড করে দিব? এক্সক্লুড করে দিব না? এক্সক্লুড করে দিব মানে প্রভিশনটা কি বাড়াচ্ছি না কমাচ্ছি? কমায় ফেলছি না? প্রভিশন কমায় ফেললে ডেবিট না ক্রেডিট? ডেবিট। আমরা একটু আগে শিখেছিলাম প্রভিশন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এখন প্রভিশন কমে যাচ্ছে। প্রভিশন কেন কমে যাচ্ছে? কারণ একটা ভ্যান বিক্রি করে দিয়েছি। যেই ভ্যান বিক্রি করে দিয়েছি সেই ভ্যানের জন্য আর প্রভিশন মেনটেন করার প্রয়োজন নাই আমাদের। দেয়ারফর ভ্যান 1-এর ডেপ্রিসিয়েশন যেটা এই অ্যাকাউন্টে ইনক্লুড করা ছিল ওটাকে এখন আমরা এক্সক্লুড করে ফেলছি। যেহেতু এক্সক্লুড করছি তার মানে প্রভিশন কমে যাচ্ছে। যেহেতু প্রভিশন কমে যাচ্ছে প্রভিশন অ্যাকাউন্টে ডেবিট সাইডে চলে আসলাম। ডেবিট সাইডে এসে সবার আগে ডেট, আচ্ছা ডেট দিলাম নভেম্বর 1st, ডিটেলসে লিখলাম ডিসপোজাল। কেন ডিটেলসে ডিসপোজাল লিখলাম? রিজন খুবই সিম্পল। আমরা যে প্রভিশনটা কমায় ফেলছি, কেন কমায় ফেলছি? হোয়াট ইজ দ্য রিজন? প্রভিশন কমায় ফেলার পিছনে রিজন একটা, বিকজ আমরা ভ্যানটা বিক্রি করে দিয়েছি। এই বিক্রি করে দেওয়াটাকে আমরা ইংলিশে কি বলি? ডিসপোজাল। দ্যাট ইজ ওয়াই প্রভিশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে নভেম্বর 1st ডিসপোজাল লিখলাম আমি। ডিসপোজাল লেখার পর ভ্যালু কত দিব? 2000। এই 2000টা কোথায় পেলাম? ওয়ার্কিংসটা দেখে নাও। ওয়ার্কিংসে দেখো ভ্যান 1-এর আজ পর্যন্ত ডেপ্রিসিয়েশন কত ছিল? 2000। এই 2000টাই প্রভিশন অ্যাকাউন্টে ইনক্লুড করা ছিল, এখন এখান থেকে এক্সক্লুড করে দিলাম। এই জন্যই ডিসপোজাল লিখে 2000 লিখে দিচ্ছি। ক্লিয়ার? এই পার্টটা আমি জানি একটু কনফিউজিং, হোপফুলি আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি। না পারলে আরেকবার এই পার্টটা আরেকবার একটু দেখে নাও, কয়েকবার এই পার্টটা দেখো, তাহলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। সো ডিসপোজাল বসালাম 2000, বসানোর পরে ব্যালেন্স সিডি করে অ্যাকাউন্টটা ক্লোজ করে দাও। দেখো এখন ব্যালেন্স সিডি কত আসে? ব্যালেন্স সিডি এখন আসে 2700। ক্লিয়ার? দ্যাটস ইট। ব্যালেন্স সিডিকে আবার ব্যালেন্স বিডি করে নাও। ওকে, আচ্ছা। এখন এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমি বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে সবাই। সবার আগে তোমরা একটু ভ্যান 1টা নিয়ে একটু চিন্তা করো। ভ্যান 1-এ একটু ওয়ার্কিংসটা দেখো। 2018-এ ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম কত? 1000। 2019-এ 1000। 2020-তে 0। 2020-তে কেন কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করি নাই? কারণ কোয়েশ্চেনে বলেই দেওয়া হয়েছিল নো ডেপ্রিসিয়েশন should be calculated in the year of sale। কোয়েশ্চেনে বলে দিয়েছিলাম না? যেহেতু কোয়েশ্চেনে বলা ছিল নো ডেপ্রিসিয়েশন ইন দ্য ইয়ার অফ সেল, এজন্যই ডেপ্রিসিয়েশন চার্জ করি নাই। হোয়াট ইফ কোয়েশ্চেনে কিছু না বলে দিত? কোয়েশ্চেনে কিছু না বললে আমরা কি করতাম? কোয়েশ্চেনে কিছু না বললে তখন আমরা চিন্তা করতাম
যে ভ্যান ওয়ানটা যে আমরা 2020-তে বিক্রি করেছি, কবে বিক্রি করেছি, হোয়াটস দ্য ডেট? তোমরা যদি কোয়েশ্চেনটা খেয়াল করো, আমরা ভ্যান ওয়ানটা কিন্তু বিক্রি করেছিলাম নভেম্বরের 1 তারিখে। সেই ক্ষেত্রে আমি এভাবে করে চিন্তা করতাম যে ভ্যানটা নভেম্বরের 1 তারিখে বিক্রি করেছি, তাহলে 2020-তে এই ভ্যানটা কি ব্যবহার করা হয়েছে না হয় নাই? অবশ্যই হয়েছে। কোন মান্থ ইউজ করেছি, কোন কোন মান্থ ইউজ করেছি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর পর্যন্ত ব্যবহার করেছি আর নভেম্বরের 1 তারিখ বিক্রি করে দিয়েছি। তাহলে jan 1st থেকে অক্টোবর 31st পর্যন্ত কয় মাস ব্যবহার করলাম? 10 মান্থস। কোয়েশ্চেনে যদি কিছু না বলে দিত তাহলে আমি 10 মান্থসের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতাম, কিন্তু 2020-তে 10 মান্থসের ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করতাম? 10,000 ইন্টু 10% ইন্টু 10/12। এই যে 10/12 বা 6/12, এই জিনিসটাকে বলা হয় প্রপোর্শনেট ডেপ্রিসিয়েশন। প্রপোর্শনেট ডেপ্রিসিয়েশন মানে যতদিন ব্যবহার করবা অতদিনের ডেপ্রিসিয়েশন চার্জ করবা, এটাকে আমরা বলি প্রপোর্শনেট ডেপ্রিসিয়েশন। মনে রাখবে, কোয়েশ্চেনে যদি কিছু না বলে দেয় তাহলে আমরা সবসময় প্রপোর্শনেট ডেপ্রিসিয়েশন চার্জ করব, তার মানে যতদিন ব্যবহার করছি অতদিনের ডেপ্রিসিয়েশন চার্জ করব। বাট কোয়েশ্চেনে যদি স্পেসিফিক্যালি বলে দেয়, ফর এক্সাম্পল এই কোয়েশ্চেনে আমি স্পেসিফিক্যালি কি বলে দিয়েছিলাম? নো ডেপ্রিসিয়েশন ইন দ্য ইয়ার অফ সেল, এই জন্যই ডেপ্রিসিয়েশন চার্জ করি নাই। আর মাঝে মধ্যে তোমাকে কোয়েশ্চেনে বলে দিতে পারে আ ফুল ইয়ার্স ডেপ্রিসিয়েশন ইন দ্য ইয়ার অফ সেল, বলে দিতে পারে কোয়েশ্চেনে। তো কোয়েশ্চেনে যদি তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে ফুল ইয়ার্স ডেপ্রিসিয়েশন ইন দ্য ইয়ার অফ সেল, সেই ক্ষেত্রে ফলো দ্য ইনস্ট্রাকশন। সেই ক্ষেত্রে তুমি অ্যাসেটটাকে নভেম্বরে বিক্রি করো না জুলাইতে বিক্রি করো না ডিসেম্বরে বিক্রি করো, ডাজন্ট ম্যাটার। ওরা যদি বলে তোমাকে ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন চার্জ করতে, তুমি ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন চার্জ করবে। ওকে, তাহলে সিম্পলি মনে রাখবো, আমরা কোয়েশ্চেনে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেটা ফলো করব, যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া না থাকে প্রপোর্শনেট ডেপ্রিসিয়েশন চার্জ করব। ঠিক আছে? আচ্ছা, এবার প্রভিশন অ্যাকাউন্টের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাবো, সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ প্রভিশন অ্যাকাউন্ট, এবং এখান থেকে কিন্তু আমি কোয়েশ্চেন রেগুলারলি জিজ্ঞেস করবো তোমাদেরকে। হ্যাঁ, সো সবাই খুব ভালো করে খেয়াল করো। সবার আগে লুক এট দ্য ওয়ার্কিংস। এখন আমি যা বলবো অ্যাকর্ডিংলি তোমরা একটু কয়েকটা জিনিস ম্যাচ করবে। হ্যাঁ, সবার আগে লুক এট দ্য ওয়ার্কিংস। ওয়ার্কিংসে দেখো তো 2018-এর টোটাল ডেপ্রিসিয়েশন কত ছিল? 1000। এবার একটু প্রভিশন অ্যাকাউন্টে আসো। প্রভিশন অ্যাকাউন্টে এসে দেখো তো 2018-এর ইনকাম স্টেটমেন্টের ভ্যালু কত? 1000। 2019-এর ডেপ্রিসিয়েশন আমাদের কত ছিল? ওয়ার্কিংসে দেখো 2019-এর টোটাল ডেপ্রিসিয়েশন ছিল 1800। আর 2019-এ প্রভিশন অ্যাকাউন্টে দেখো 2019-এ ইনকাম স্টেটমেন্টের ভ্যালু কত ছিল? 1800। একইভাবে ওয়ার্কিংসে দেখো 2019-এর ডেপ্রিসিয়েশন কত ছিল? টোটাল 1900। প্রভিশন অ্যাকাউন্টে আসো 2020-তে প্রভিশন অ্যাকাউন্টে ইনকাম স্টেটমেন্টের ভ্যালু কত? 1900। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি ইনকাম স্টেটমেন্ট রিপ্রেজেন্টস দ্য ডেপ্রিসিয়েশন ফর দ্য কারেন্ট ইয়ার? এই কথাটা বলতে পারি না? ইনকাম স্টেটমেন্ট রিপ্রেজেন্টস দ্য ডেপ্রিসিয়েশন ফর দ্য কারেন্ট ইয়ার। কেন এই কথাটা বলছি? আরেকবার বলছি, ওয়ার্কিংস দেখো, ওয়ার্কিংসে দেখো 2018-এর ডেপ্রিসিয়েশন কত? 1000। ইনকাম স্টেটমেন্টে দেখো তো 2018-এ কত দিয়েছিলাম? 1000। ওয়ার্কিংসে আবারও দেখো 2019-এর ডেপ্রিসিয়েশন কত? 1800। ইনকাম স্টেটমেন্ট কত দিয়েছি 2019-এ? 1800। একইভাবে 2020-তে ওয়ার্কিংসে কত ছিল? 1900 টোটাল ডেপ্রিসিয়েশন। আর প্রভিশন অ্যাকাউন্টে ইনকাম স্টেটমেন্ট কত দিয়েছি 2020-তে? 1900। সো এখান থেকে কি আমরা এটা প্রুভ করছি না যে ইনকাম স্টেটমেন্টের যে ভ্যালুটা, ওই ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করে? ডেপ্রিসিয়েশন ফর দ্য কারেন্ট ইয়ার। ক্লিয়ার? এটা কিন্তু অবশ্যই তোমরা নোট, প্রভিশন অ্যাকাউন্টের নিচে একটা স্টার মার্ক দিয়ে অবশ্যই এটা কিন্তু নোট করে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট এটা। ইনকাম স্টেটমেন্ট রিপ্রেজেন্টস দ্য ডেপ্রিসিয়েশন ফর দ্য কারেন্ট ইয়ার, মানে কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন আমরা ইনকাম স্টেটমেন্ট লিখে ভ্যালুটা বসাই। ফর এক্সাম্পল তুমি দেখো ওয়ার্কিংসে 2019-এর ডেপ্রিসিয়েশন কত ছিল? 1800 না?
দেখো তো 2019 এ ইনকাম স্টেটমেন্ট লিখে 1800 দিয়েছে না, তার মানে ইনকাম স্টেটমেন্ট রিপ্রেজেন্টস কারেন্ট ইয়ার্স ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? কোনো কনফিউশন? ওকে, এবার ওয়ার্কিংসটা তোমরা আরেকবার একটু দেখো। ওয়ার্কিংসে দেখো তো হোয়াট ইজ দ্য accumulated depreciation, accumulated মানে কি? টোটাল। what is the accumulated depreciation up to 2018? কত দেখো তো? 2018 পর্যন্ত accumulated মানে টোটাল কত? 1000 না? দেখো তো প্রভিশন অ্যাকাউন্টে 2018 এর ব্যালেন্স সিডির ভ্যালুটা কত দেখো তো? 1000। আচ্ছা, এবার দেখো হোয়াট ইজ দ্য অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আপ টু 2019। আপ টু বলছে কিন্তু, আপ টু মানে 2019 পর্যন্ত টোটাল ডেপ্রিসিয়েশন, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 2800। কিন্তু কিভাবে পেলাম? 1000 প্লাস 1800। আগে ছিল 1000, এই বছর হইলো 1800, তাহলে অ্যাকিউমুলেটেড মানে টোটাল আজ পর্যন্ত কত হইলো? 2800। ক্লিয়ার? ব্যালেন্স সিডিটা কত দেখো তো? 2019 এর ব্যালেন্স সিডি কত? 2800 না? আচ্ছা, এবার একটা ক্যালকুলেটর হাতে নাও তোমরা, আমি একটা ক্যালকুলেশন বলবো, সবাই ক্যালকুলেশনটা করবে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য অ্যাকিউমুলেটেড ওয়ার্কিংসটা দেখো সবাই আগে, ওয়ার্কিংসটা দেখে আমাকে বলো। আমি যদি এখন জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আপ টু 2020 পর্যন্ত অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, কি বলবে? ক্যালকুলেট করো। 1000 প্লাস 1800 প্লাস 1900, তাই না? মাইনাস, এখান থেকে আবার মাইনাস করতে হবে। 2020 তে আমরা ভ্যান 1 বিক্রি করে দিয়েছিলাম না? তাহলে ভ্যান 1 এর যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল সেটা কি মাইনাস করে দিতে হবে না? ভ্যান 1 এর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কত ছিল? 2000। তাহলে 2000টা মাইনাস করে দাও তোমাদের আনসার থেকে। মাইনাস করলে কত আসে আনসার? 2700। তাহলে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 2700। প্রভিশন অ্যাকাউন্টটা দেখো, প্রভিশন অ্যাকাউন্টে 2020 এর ব্যালেন্স সিডি আছে কত দেখো? 2700। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি ব্যালেন্স সিডি represents the accumulated depreciation at the end of the year? বলতে পারি না? কারণ ব্যালেন্স সিটের যে ভ্যালুটা ওটা কি শো করছে, কি রিপ্রেজেন্ট করছে? অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? কোনো কনফিউশন? হোপফুলি না, থাকা উচিত না, কনফিউশন থাকা উচিত না। মোটামুটি ডিটেলসে এক্সপ্লেন করেছি আমি। আচ্ছা, সো প্রভিশন অ্যাকাউন্ট থেকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা একটু খেয়াল করো। প্রভিশন অ্যাকাউন্ট, এটা একটু আগে বলেছি আমি, আরেকবার জাস্ট তোমাদেরকে বলছি যাতে তোমরা নোট করে নিতে পারো। প্রভিশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে দেখো ডিসপোজালের যে ভ্যালুটা দিয়েছিলাম 2000, এই 2000 আমরা কোথায় পেয়েছিলাম? আমরা কোন ভ্যানটা বিক্রি করেছিলাম? ভ্যান 1। ভ্যান 1 ওয়ার্কিংসটা দেখো, ভ্যান 1 এর নিচে টোটাল অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল? 2000 ছিল না? ওই 2000টাই কি আমরা ডিসপোজালের পাশে বসিয়েছিলাম না? তাহলে আমি কি এই কথাটা বলতে পারি যে প্রভিশন অ্যাকাউন্টে ডিসপোজালের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করে, কি শো করে? প্রভিশন অ্যাকাউন্টে ডিসপোজালের যে ভ্যালুটা আছে সেটা রিপ্রেজেন্ট করে accumulated depreciation of the asset that has been sold. Accumulated depreciation of the asset that has been sold. ঠিক আছে? এটা নিয়ে আমি একটু পরে আবারও ডিসকাস করবো, সো এখন এটা ডিটেলসে যাচ্ছি না, এই পার্টটা নিয়ে একটু পরে আমি আবারও ডিসকাস করবো। ওকে, সো প্রভিশন অ্যাকাউন্ট ডান। এই প্রভিশন অ্যাকাউন্টটাই এই চ্যাপ্টারের মেন জিনিস। এই প্রভিশন অ্যাকাউন্টেই তোমাদের সব থেকে বেশি প্রবলেম হয়, সো এই অ্যাকাউন্টটা খুব ভালো করে দেখে নাও। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল রাখবে প্রভিশন অ্যাকাউন্ট করার আগে যে আমরা কি করেছি, একটা সবসময় খেয়াল রাখতে হবে প্রভিশন অ্যাকাউন্ট করার আগে আমাদের একটা ওয়ার্কিংস করতে হবে। এবং এইখানে আমরা যে ওয়ার্কিংসটা করেছি এটা কোন স্টাইলে করেছি,
একটা টেবল ফরম্যাটে করেছি। ওয়ার্কিংস অনেক স্টাইলে করা যায় কিন্তু, হ্যাঁ, ওগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা আজকে শিখলাম যে টেবল ফরম্যাটে ওয়ার্কিংস। অলরাইট, সো ডান উইথ দ্য প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। নেক্সট চলে আসবো আমরা প্রথমে তাহলে কি করলাম আগে একটু রিভিউ করে নেই। সবার আগে কোয়েশ্চেন আমাদেরকে বলেছে ভ্যান অ্যাকাউন্ট করার জন্য, করে নিয়েছি। এরপর বলেছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করার জন্য, সেটাও করে নিয়েছি। এখন আমাদেরকে বলবে একটা ডিসপোজাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করার জন্য। তাহলে সবার আগে দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কামস টু মাই মাইন্ড ইজ ওয়াই শুড আই প্রিপেয়ার আ ডিসপোজাল অ্যাকাউন্ট? ডিসপোজাল অ্যাকাউন্ট আমি কেন প্রিপেয়ার করব? হোয়াট ইজ দ্য পারপাস অফ প্রিপেয়ারিং আ ডিসপোজাল অ্যাকাউন্ট? আগে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে ডিসপোজাল অ্যাকাউন্ট করার মেইন রিজন হচ্ছে গিয়ে টু ক্যালকুলেট দ্য প্রফিট অর লস ফ্রম দ্য সেল অফ নন কারেন্ট অ্যাসেট। তার মানে হচ্ছে গিয়ে তুমি যে একটা নন কারেন্ট অ্যাসেট বিক্রি করলে, মানে তুমি যে একটা ফিক্সড অ্যাসেট বিক্রি করলে, এই ফিক্সড অ্যাসেটটা বিক্রি করাতে তোমার লাভ হচ্ছে না লস হচ্ছে, সেটা ক্যালকুলেট করার জন্য আমরা নন কারেন্ট অ্যাসেট সেটা ক্যালকুলেট করার জন্য আমরা ডিসপোজাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করব। তাহলে ডিসপোজাল অ্যাকাউন্টের পারপাসটা ক্লিয়ার, রাইট? আচ্ছা, এবার পারপাসটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার একটা অ্যাসেট বিক্রি করে লাভ হইলো না লস হইলো সেটা কিভাবে করে বুঝবো, সেটা আমি একটা এক্সাম্পল তোমাদেরকে বলি, তাহলে তোমরা ডিটারমাইন করতে পারবে। হ্যাঁ, মনে করো আমি তোমাকে বললাম যে তুমি আজকে একটা মোবাইল কিনেছো 10,000 টাকা দিয়ে। ভালো করে শুনবে, তুমি আজকে একটা মোবাইল কিনেছো 10,000 টাকা দিয়ে। তুমি এই মোবাইলটা ইউজ করলে ফর 5 ইয়ার্স, 5 বছরই ব্যবহার করলে। 5 বছর পরে তুমি যদি এই মোবাইলটা 8,000 টাকা দিয়ে বিক্রি করো, তোমার কি মনে হয় তোমার লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, লস কিন্তু হয় নাই। তুমি কিন্তু কস্টের সাথে কম্পেয়ার করো না। 10,000 টাকা, তুমি নর্মাল ডে টু ডে লাইফ চিন্তা করো। তুমি একটা মোবাইল কিনেছো 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে। 5 বছর পরে আমি যদি তোমাকে বলি আমি তোমাকে 8,000 টাকা দিচ্ছি, তোমার মোবাইলটা আমাকে দিয়ে দাও, তুমি দিবা না? অবশ্যই দিয়ে দিবা। এবং তুমি মনে মনে চিন্তা করবা যে তুমি উইনার হয়েছো, কারণ তুমি ইউ হ্যাভ ইউজড দ্য মোবাইল ফর 5 ইয়ার্স, 5 বছর মোবাইলটা ইউজ করেছো। সো মনে মনে সাবকনশিয়াস মাইন্ডে তুমি কিন্তু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করছো। সাবকনশিয়াস মাইন্ডে তুমি চিন্তা করছো যে 10,000 টাকা দিয়ে মোবাইলটা কিনেছিলাম, 5 ইয়ার্স ইউজ করেছি, 5 ইয়ার্সে তো মোবাইলটা অনেক ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে, পুরানো হয়েছে। এই মোবাইলটার ভ্যালু এখন, নেট বুক ভ্যালু এখন ম্যাক্সিমাম 3,000 টাকা হবে, ম্যাক্সিমাম 3,000 টাকা। তো তুমি মনে মনে চিন্তা করতেছো যে 3,000 টাকার মোবাইল আমি এখন 8,000 টাকা দিয়ে সেল করতেছি, তার মানে অবশ্যই তোমার লাভ হচ্ছে। এই এক্সাম্পল থেকে আমরা কি বুঝতে পারলাম? একটা জিনিস বিক্রি করে লাভ হচ্ছে না লস হচ্ছে, সেটা বোঝার জন্য আমরা কি কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইস কম্পেয়ার করি? নেভার। কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইস কোনো সময় কম্পেয়ার করবো না, কারণ কস্ট প্রাইসের সাথে যদি সেলিং প্রাইস কম্পেয়ার করো তাহলে তো তোমার জীবনেও লাভ হবে না। কস্ট প্রাইসের সাথে যদি সেলিং প্রাইস কম্পেয়ার করো তাহলে তোমার মনে হবে তোমার লস হচ্ছে। ফর এক্সাম্পল, তুমি 10,000 টাকা দিয়ে কিনেছো, 8,000 টাকা দিয়ে বিক্রি করছো, তাহলে মনে হবে না লস হচ্ছে? সো কস্টের সাথে কোনো সময় কম্পেয়ার করা যাবে না। আমরা কিসের সাথে কম্পেয়ার করব? নেট বুক ভ্যালুর সাথে কম্পেয়ার করব। ফর এক্সাম্পল, তুমি চিন্তা করতেছো যে এই মোবাইলটা আমি অনেক দিন ব্যবহার করছি, সো এই মোবাইলটা ডেপ্রিসিয়েশন হয়েছে, অনেক 5 বছর ধরে ডেপ্রিসিয়েশন হয়েছে। ডেপ্রিসিয়েশন হওয়ার পরে এই মোবাইলের রিমেইনিং ভ্যালু হচ্ছে গিয়ে 3,000। আর এই রিমেইনিং ভ্যালুটাকে কি আমরা নেট বুক ভ্যালু বলি না? তাহলে তুমি চিন্তা করতেছো যে এই মোবাইলের নেট বুক ভ্যালু হচ্ছে গিয়ে 3,000, আর আমি এটাকে বিক্রি করতেছি 8,000 টাকা দিয়ে, সেলিং প্রাইস ইজ 8,000, সো আই এম মেকিং আ প্রফিট। তার মানে তুমি কিসের সাথে কি কম্পেয়ার করলা? সেলিং প্রাইসের সাথে নেট বুক ভ্যালু কম্পেয়ার করতেছো, কিন্তু সেলিং প্রাইসের সাথে কিন্তু কস্ট প্রাইস না, নেট বুক ভ্যালু কম্পেয়ার করতেছো, কারেক্ট? তাহলে এখান থেকে কি আমরা এই কথাটা বলতে পারি যে ইফ দ্য সেলিং প্রাইস
is greater than the net book value, তাহলে we are making a profit. বলতে পারেন না এই কথাটা? ফর এক্সাম্পল আমি যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম, এখানে সেলিং প্রাইস কত ছিল 8000, নেট বুক ভ্যালু কত ছিল 3000, নেট বুক ভ্যালু থেকে সেলিং প্রাইস বেশি, সো উই আর মেকিং প্রফিট। অ্যান্ড ইফ দ্য সেলিং প্রাইস ইজ লোয়ার দেন দ্য নেট বুক ভ্যালু, তাহলে লস। খুবই সিম্পল। আমি এটা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে আমরা যেই এক্সাম্পল অঙ্কটা করছিলাম সেটার এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। আমরা এই এক্সাম্পলে একটা ভ্যান বিক্রি করেছিলাম না? যে ভ্যানটা বিক্রি করেছিলাম ওই ভ্যানের কস্ট প্রাইস কত ছিল 10,000। ওই ভ্যানের অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল খেয়াল আছে? একটু আগে বলেছিলাম, হ্যাঁ, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ওই যে একটা ওয়ার্কিংস থেকে দেখেছিলাম না আমরা, ভ্যান 1 এর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 2000। আমরা লাস্ট লেকচারে একটা ফর্মুলা শিখেছিলাম নেট বুক ভ্যালুর। ফর্মুলাটা কি খেয়াল আছে? কস্ট মাইনাস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়ালস টু নেট বুক ভ্যালু। কস্ট ছিল 10,000, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 2000, সো দ্য নেট বুক ভ্যালু ইজ 8000। এখন আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, আমি আরেকবার ক্লিয়ার করি, আমি এখন যে এক্সাম্পলটা দিচ্ছি এটাকে কিন্তু ওই মোবাইলের এক্সাম্পলের সাথে মিলায়ও না। এখন আমি যে এক্সাম্পলটা দিচ্ছি ওটা আমি ভ্যানের এক্সাম্পল বলতেছি, ভ্যানের সাথে মিলায় বলতেছি। সো অ্যাকর্ডিংলি তোমরা দেখবে ওই যে ভ্যান 1টা সেল করেছিলাম সেটার এক্সাম্পল বলতেছি আমি এখন। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে ভ্যান কিনেছিলাম, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ওয়াজ 2000, দেয়ারফর দ্য নেট বুক ভ্যালু ইজ 8000। তাহলে তুমি চিন্তা করো, যেই ভ্যানের নেট বুক ভ্যালু 8000 ছিল ওই ভ্যানটাকে তুমি সেল করেছো মাত্র 3000 টাকা দিয়ে। 8000 টাকার ভ্যান 3000 টাকা দিয়ে সেল করেছো, কি মনে হয় প্রফিট না লস? এবার লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে? 5000 টাকা লস হচ্ছে। ক্লিয়ার? মোবাইলের এক্সাম্পলে দেখেছিলাম প্রফিট, আর ভ্যানের এক্সাম্পলে দেখলাম লস, বিকজ এখানে the net book value is lower, sorry, এখানে the net book value is greater than the selling price. net book value selling price এর থেকে বেশি, মানে যে জিনিসটার দাম 8000 ওই জিনিসটাকে আমরা বিক্রি করতেছি 3000 টাকা দিয়ে, so definitely we are making loss. ক্লিয়ার? এই যে ক্যালকুলেশনটা আমি এখানে তোমাদের সামনে করলাম, এই ক্যালকুলেশনটা করলাম জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে লস হচ্ছে কত 5000। এই ক্যালকুলেশনটাই এখন আমি একটা টি অ্যাকাউন্টের ভিতরে করব, যে টি অ্যাকাউন্টটার নাম হবে ডিসপোজাল অ্যাকাউন্ট। এই একই ক্যালকুলেশনটা এখন আমি ডিসপোজাল অ্যাকাউন্টে করব। সো তোমরা দেখো ডিসপোজাল অ্যাকাউন্টে কিভাবে করে ক্যালকুলেশনটা আমি করছি, খেয়াল করবে। সবার আগে আমি কি বলেছিলাম, এই ভ্যানটার কস্ট কত ছিল 10,000। সো ডিসপোজাল অ্যাকাউন্টে সবার আগে আমি ভ্যান নিয়ে আসলাম ডেবিট সাইডে। ভ্যান যেহেতু একটা অ্যাসেট, অ্যাসেট ডেবিট সাইডে বসবে। সো ডিসপোজাল অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমি ভ্যান লিখলাম 10,000। এই 10,000টা কি কস্ট প্রাইস না? তোমরাই চিন্তা করে দেখো, কস্ট প্রাইস নিয়ে কি আমাদের কোনো লাভ আছে না? আমাদের নেট বুক ভ্যালু দরকার। আমরা কি কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইস কম্পেয়ার করব না নেট বুক ভ্যালুর সাথে কম্পেয়ার করব? নেট বুক ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে না? তাহলে কস্ট ছিল 10,000 ডেবিট সাইডে, কিন্তু কস্ট প্রাইস দিয়ে আমাদের কোনো লাভ নাই, আমাদের দরকার নেট বুক ভ্যালু। হাউ টু গেট দ্য নেট বুক ভ্যালু? কস্ট থেকে আমরা যদি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে ফেলি, তাহলে কি নেট বুক ভ্যালু পেয়ে যাব না? সিম্পলি মনে রাখবে, টি অ্যাকাউন্টে ডেবিট সাইড থেকে যদি কোনো কিছু মাইনাস করতে হয় তাহলে ক্রেডিট সাইডে বসায় দিবে, আর ক্রেডিট সাইড থেকে কোনো কিছু মাইনাস করতে হলে ডেবিট সাইডে বসায় দিবে। এখন আমরা কস্টটা বসিয়েছি ডেবিট সাইডে, এখান থেকে মাইনাস করতে হবে প্রভিশন। সো ডেবিট সাইড থেকে কোনো কিছু মাইনাস করার জন্য ক্রেডিট সাইডে বসায় দিব। সো ক্রেডিট সাইডে আমি এসে বসাই দিলাম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন 2000,
লেখার সময় কিন্তু অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখবে না, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন লিখবে। কারণ অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বললে তো কোনো টি অ্যাকাউন্ট হয় না। টি অ্যাকাউন্টটার নাম কি ছিল? প্রভিশন অ্যাকাউন্ট ছিল, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ছিল। সো আমি এখানে এসে লিখলাম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন 2000। সো তোমরা ডিসপোজাল অ্যাকাউন্টে দেখো, ডেবিট সাইডে ছিল কস্ট 10,000, ক্রেডিট সাইডে দিয়েছি প্রভিশন 2000। কস্ট থেকে প্রভিশন মাইনাস হয়ে অটোমেটিক্যালি নেট বুক ভ্যালু কিন্তু চলে আসছে। এখন এই নেট বুক ভ্যালু থেকে সেলিং প্রাইসটা মাইনাস করলেই প্রফিট বা লস পেয়ে যাবো। সেলিং প্রাইস কত ছিল? 3000। সেলিং প্রাইসটাকে মাইনাস করতে হবে না? তাহলে কোন সাইডে বসাবো? ডেবিট সাইড থেকে কোনো কিছু মাইনাস করতে হলে ক্রেডিট সাইড। তাহলে ক্রেডিট সাইডে আসলাম, 3000 বসাই দিলাম। 3000 এর পাশে কি সেলিং প্রাইস লিখবো ডিটেলসে? অবশ্যই না, সেলিং প্রাইস লিখবো না। কি লিখবো? ক্যাশ অথবা ব্যাংক। কারণ বিক্রি করে তুমি কি পাচ্ছ? বিক্রি করে তুমি ক্যাশ পাচ্ছ অথবা ব্যাংক পাচ্ছ। যদি বিক্রি করে ক্যাশ পাও, ক্যাশ লিখবা। যদি বিক্রি করে চেক পাও, তাহলে ব্যাংক লিখবা। আর যদি বাকিতে বিক্রি করো, তাহলে যাকে বাকিতে বিক্রি করেছো তার নাম লিখবে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা ক্রেডিট সাইডে ক্যাশ ও ব্যাংক দিয়ে দিলাম 3000। দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। অ্যাকাউন্টটা এবার ব্যালেন্স করবে, বাট ব্যালেন্স সিডি দিয়ে ব্যালেন্স করবে না। আগে দেখো তো ব্যালেন্সিং আইটেমটা কোন সাইডে আসে? ক্রেডিট সাইডে আসবে না ব্যালেন্সিং আইটেম? কত আসবে? 5000 আসবে না? সো ক্রেডিট সাইডে এসে 5000 বসাই দিলাম এবং এই 5000 এর পাশে লিখে দিলাম ইনকাম স্টেটমেন্ট। ব্যালেন্স সিডি লিখি নাই, ইনকাম স্টেটমেন্ট লিখেছি। কেন সেটাও বলে দিচ্ছি আমি। সো আমি এখানে 5000 এর পাশে ইনকাম স্টেটমেন্ট লিখে দিলাম। এই 5000টা অ্যাকচুয়ালি কি, এটা কি তোমরা বুঝতে পারছো? একটু আগে যে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম, ওই ক্যালকুলেশনটায় আমরা মনে আছে দেখেছিলাম লস 5000 হচ্ছে। ওই যে 5000 টাকা লস হচ্ছে, ওই 5000টাই কিন্তু এই 5000টা। বুঝতে পারছি? ওই যে আমরা ক্যালকুলেট করে দেখলাম না যে লস আসছিল 5000, ওই 5000টাই এই 5000। যেহেতু লস হচ্ছে, লস একটা এক্সপেন্স না? ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স না লস? যেহেতু এক্সপেন্স, এটাকে আমার ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হবে না? যেহেতু ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হবে, এজন্যই 5000 এর পাশে আমি ইনকাম স্টেটমেন্ট লিখেছি। ইনকাম স্টেটমেন্ট লেখা মানে ট্রান্সফার টু দ্য ইনকাম স্টেটমেন্ট। ক্লিয়ার? তাহলে ডিসপোজাল অ্যাকাউন্টে আমরা কি বলেছিলাম শুরুতে? ডিসপোজাল অ্যাকাউন্ট কেন করি? হোয়াট ইজ দ্য পারপাস? দ্য পারপাস ইজ টু ক্যালকুলেট দ্য প্রফিট অর লস ফ্রম দ্য সেল অফ নন কারেন্ট অ্যাসেট। তাহলে এখানে আমরা কি দেখলাম? নন কারেন্ট অ্যাসেট সেল করাতে আমাদের লস হচ্ছিল, রাইট? অ্যান্ড তোমরা দেখো ডিসপোজাল অ্যাকাউন্টে ইনকাম স্টেটমেন্টটা কোন সাইডে এসেছে? ক্রেডিট সাইডে এসেছে না? তোমরা খেয়াল রাখবে, ডিসপোজাল অ্যাকাউন্টে যদি ইনকাম স্টেটমেন্টটা ক্রেডিট সাইডে আসে, তাহলে বুঝে নিবে লস হয়েছে। আর ইনকাম স্টেটমেন্টটা যদি ডেবিট সাইডে আসতো, তাহলে আমরা বুঝতে পারতাম প্রফিট। যদি ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট সাইডে আসে লস, ইনকাম স্টেটমেন্ট ডেবিট সাইডে আসলে প্রফিট। ঠিক আছে? তাহলে তোমরা এখন ক্যালকুলেশনটা মিলাই নাও। ওই যে আমরা লস দেখেছিলাম 5000, ওই 5000টাই কিন্তু ডিসপোজাল অ্যাকাউন্টে দেখো লাস্টে আমরা ইনকাম স্টেটমেন্ট হিসাবে পেয়েছি। কিভাবে পেলাম? আমি পুরো ডিসপোজাল অ্যাকাউন্টের আরেকটা শর্ট সামারি বলতেছি, জলদি দেখে নাও। সবার আগে কস্ট বসাতে হবে। কস্ট আমি ডেবিট সাইডে বসিয়েছি, কিন্তু কস্ট বসানোর পরে আমি কিসের কস্ট বসালাম? ভ্যানের কস্ট। সো ভ্যান লিখে 10,000। কস্ট বসানোর পরে আমি চিন্তা করব কস্ট দিয়ে তো আমার কোনো লাভ হবে না, কি দরকার? নেট বুক ভ্যালু দরকার। কারণ আমরা নেট বুক ভ্যালু আর সেলিং প্রাইস কম্পেয়ার করবো, রাইট? সো হাউ টু গেট দ্য নেট বুক ভ্যালু? কস্ট থেকে প্রভিশন মাইনাস করে দেই। ডেবিট সাইড থেকে কোনো কিছু মাইনাস করতে হলে ক্রেডিট সাইডে বসাতে হয়। সো ক্রেডিট সাইডে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বসায় 2000 দিয়ে দিলাম। কস্ট থেকে প্রভিশন মাইনাস হয়ে গেল, নেট বুক ভ্যালু অটোমেটিক্যালি চলে আসছে। নেট বুক ভ্যালু থেকে সেলিং প্রাইস মাইনাস করতে হবে। মাইনাস করার জন্য ক্রেডিট সাইডে বসাই দিলাম সেলিং প্রাইসটা 3000। কিন্তু 3000 এর পাশে সেলিং প্রাইস লিখবে না, কারণ সেলিং প্রাইস বলে কোনো অ্যাকাউন্ট হয় না। সেল করে কি পেয়েছো? ক্যাশ। সো ক্যাশ লিখে দিবে। অ্যান্ড লাস্টলি অ্যাকাউন্টটা ব্যালেন্স করে দিবে ইনকাম স্টেটমেন্ট দিয়ে। ইনকাম স্টেটমেন্ট যদি ব্যালেন্সিং আইটেমটা যদি ডেবিট সাইডে আসে, মানে ইনকাম স্টেটমেন্টটা যদি ডেবিট সাইডে আসে, তাহলে বুঝে নেবে প্রফিট হয়েছে।
ইনকাম স্টেটমেন্টে যদি ক্রেডিট সাইডে আসে তাহলে বুঝে নিবে লস হয়েছে। ক্লিয়ার? ওকে, ডিসপোজাল অ্যাকাউন্টের লাস্ট একটা কথা বলি। ডিসপোজাল অ্যাকাউন্টের লাস্ট যে কথাটা সেটা হচ্ছে গিয়ে ডিসপোজাল অ্যাকাউন্ট ডেটগুলো একটু চেক করো। সবার আগে ডেবিট সাইডে ভ্যান ডেট কি দিয়েছিলাম? নভেম্বর 1 না? কেন ডেট দিয়েছিলাম নভেম্বর 1? কারণ এই ভ্যানটা আমরা বিক্রি করেছিলাম নভেম্বর 1-এ, কোয়েশ্চেনে কিন্তু বলা আছে। নভেম্বর 1-এ যেহেতু বিক্রি করেছি এই জন্য এই ভ্যানের পাশেও ডেট দিয়েছে নভেম্বর 1, প্রভিশনের পাশেও ডেট দিয়েছে নভেম্বর 1, ক্যাশের পাশেও ডেট দিয়েছি নভেম্বর 1। আর ইনকাম স্টেটমেন্টের পাশে শুধুমাত্র ডেট দিয়েছি ডিসেম্বর 31। ইনকাম স্টেটমেন্টের পাশে কিন্তু নভেম্বর 1 লিখি নাই, ডিসেম্বর 31 লিখেছি। কারণটা কি? কারণ ইনকাম স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করি কবে? এন্ড অফ দ্য ইয়ারে। দেয়ারফর ইনকাম স্টেটমেন্টের ট্রান্সফারও করব এন্ড অফ দ্য ইয়ারে। এজন্যই ইনকাম স্টেটমেন্টের পাশে আমি ডেট দিলাম ডিসেম্বর 31। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সো ডিসপোজাল অ্যাকাউন্টও ডান। তাহলে কি কি দেখলাম? প্রথমে দেখেছি নাম্বার 1 ভ্যান অ্যাকাউন্ট, নাম্বার 2 প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এন্ড এখন নাম্বার 3 ডিসপোজাল অ্যাকাউন্ট দেখা শেষ। চলে যাই নেক্সট পার্টটায়। আচ্ছা, এখন তোমরা দেখো তোমাদের সামনে আমি দুইটা টি অ্যাকাউন্ট নিয়ে এসেছি, ভ্যান অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এই দুইটা অ্যাকাউন্টই আমরা কিন্তু একটু আগে করেছিলাম। এখানে দেখো ভ্যান অ্যাকাউন্ট আর প্রভিশন ডিসপোজাল বলছি, সরি, ভ্যান অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ভ্যান অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্টেই তোমরা দুইটা অ্যারো দেখতে পারছো, রাইট? অ্যারোগুলো কেন আমি এঁকেছি সেটা একটু এক্সপ্লেন করি। তোমরা আমি এখানে যা যা অ্যাকাউন্ট দেখালাম এই প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু তোমরা নিজেরা তোমাদের নিজেদের খাতায় নোটসের মধ্যে কিন্তু প্রিপেয়ার করে নিবে, নিজেদের নোটসে কিন্তু এটা থাকতে হবে, মাস্ট। সো ভ্যান অ্যাকাউন্টে তোমরা যখন তোমাদের কপিতে ড্র করে নিবে, সব এন্ট্রিজ যখন দেওয়া হয়ে যাবে, এরপরে ভ্যান অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আসবে। ক্রেডিট সাইডে এসে দেখো ডিসপোজালের যে ভ্যালুটা আছে, কত আছে? 10,000 আছে, রাইট? একইভাবে তোমরা একটু প্রভিশন অ্যাকাউন্টে আসো তো। প্রভিশন অ্যাকাউন্টে দেখো তো ডিসপোজালের ভ্যালুটা কত ছিল? 2,000 ছিল। তাহলে ভ্যান অ্যাকাউন্টে প্রভিশনের ভ্যালু 10,000 আর প্রভিশন অ্যাকাউন্টে ডিসপোজালের ভ্যালু, সরি, ভ্যান অ্যাকাউন্টে ডিসপোজালের ভ্যালু 10,000 আর প্রভিশন অ্যাকাউন্টে ডিসপোজালের ভ্যালু 2,000। একটা জায়গায় 10,000, একটা জায়গায় 2,000। সো এটা নিয়ে আমরা প্রায় সময় কনফিউজড হয়ে যাই যে কোন জায়গায় কোন ভ্যালুটা বসাইতে হবে। কনফিউজ না হওয়ার জন্য একটা ট্রিক শিখা দিচ্ছি, ট্রিকটা ভালো করে শুনবে। ভ্যান অ্যাকাউন্টে ডিসপোজাল আছে না ক্রেডিট সাইডে? দেখো যখনই ভ্যান অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে ডিসপোজাল বসাবে, তুমি ইমাজিন করবে যে এখানে একটা অ্যারো আছে। অ্যারোটা কিসের দিকে পয়েন্ট করছে দেখো তো? কস্টের দিকে পয়েন্ট করছে না? তার মানে হচ্ছে গিয়ে যেই অ্যাসেটটা আমরা ডিসপোজ করেছি সেই অ্যাসেটের কস্ট প্রাইস বসাতে হবে এখানে। আরেকবার বলছি, ভ্যান অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে দেখো ডিসপোজাল আছে, ডিসপোজাল থেকে একটা অ্যারো আছে, অ্যারোটা কিসের দিকে পয়েন্ট করছে? কস্টের দিকে। তার মানে যেই অ্যাসেটটা ডিসপোজ করেছি ওই অ্যাসেটের কস্ট প্রাইস এখানে বসাবে। ভ্যান 1 ডিসপোজ করেছিলাম, ভ্যান 1-এর কস্ট প্রাইস কত? 10,000 ছিল না? এই জন্য দেখো আমি ভ্যান অ্যাকাউন্টে 10,000 বসিয়েছি। ক্লিয়ার? একইভাবে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে চলে আসো। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ডেবিট সাইডে দেখো ডিসপোজাল আছে, ডিসপোজাল থেকে একটা অ্যারো টেনেছি, অ্যারোটা কিসের দিকে পয়েন্ট করছে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের দিকে পয়েন্ট করছে। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কথাটার মানে কি বলেছিলাম? অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন না? তার মানে হচ্ছে গিয়ে এই যে ডিসপোজাল থেকে আমি অ্যারোটা ড্র করলাম, তার মানে হচ্ছে গিয়ে যেই অ্যাসেটটা ডিসপোজ করেছি সেই অ্যাসেটের প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, তার মানে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা এখানে বসাই দিব। আমরা ভ্যান 1 ডিসপোজ করেছিলাম, ভ্যান 1-এর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল? ওই ওয়ার্কিংসটা দেখে নাও। ভ্যান 1-এর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 2,000,
সেই 2000টাই কিন্তু আমরা এখানে বসিয়েছি। ক্লিয়ার? কোনো কনফিউশন? ওকে, সো দিস ইজ হাউ তুমি মনে রাখবে যে ভ্যান অ্যাকাউন্টের আমি কিন্তু এই কোয়েশ্চেনটা প্রায় সময় জিজ্ঞেস করবো যে ভ্যান অ্যাকাউন্টের ডিসপোজালের পাশে যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করে? তখন তোমার বলতে হবে যে অ্যাসেটটা আমরা ডিসপোজ করেছি সেই অ্যাসেটের কস্ট প্রাইস। আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ডিসপোজালের ভ্যালু কি রিপ্রেজেন্ট করে? যে অ্যাসেটটা ডিসপোজ করেছি সেই অ্যাসেটের অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? ওকে, সো ডিসপোজাল অ্যাকাউন্ট ডান, প্রভিশন অ্যাকাউন্ট ডান, ভ্যান অ্যাকাউন্ট ডান। এখন চলে আসি আমরা নেক্সট পার্টে, সেটা হচ্ছে কি একটা ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট। কোয়েশ্চেনে আমাদেরকে বলে দিতে পারে প্রিপেয়ার আ ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট। এক্সট্র্যাক্ট কথাটার মানে কি? এক্সট্র্যাক্ট মানে part of the. So if I tell you income statement extract, that means part of the income statement. পুরা ইনকাম স্টেটমেন্ট আঁকতে হবে না, ইনকাম স্টেটমেন্টের শুধু একটা পার্ট আঁকতে হবে। কোন পার্টটা আঁকতে হবে? এই ডেপ্রিসিয়েশনের কারণে যে যে পার্টে এফেক্ট হবে শুধুমাত্র ওইসব পার্ট দেখাতে হবে। ক্লিয়ার? ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট মিনস ইনকাম স্টেটমেন্টের একটা পার্ট মানে একটা অংশ দেখাতে হবে। ওকে ওকে, সো ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট আমাদেরকে এখানে আমরা যে অ্যাকাউন্টস করেছিলাম কয় বছরের জন্য করেছিলাম? 3 বছরের জন্য। 2018, 19, 20 আমাদেরকে 3 বছরের জন্য ইনকাম স্টেটমেন্ট করতে বলতে পারে, 2 বছরের জন্য করতে বলতে পারে, 1 বছরের জন্য করতে বলতে পারে। এখানে আমি 1 বছরেরটা দেখাই। ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট করবো আমি ফর দ্য ইয়ার 2020 জন্য ইনকাম স্টেটমেন্ট এক্সট্র্যাক্ট। সবার আগে তোমরা দেখে নাও, এখানে একটা ইনকাম স্টেটমেন্ট আমি এঁকে নিলাম। ইনকাম স্টেটমেন্টে সবার আগে আমি স্টার্ট করব গ্রস প্রফিট দিয়ে। আমি এখানে এই কোয়েশ্চেনে তোমাদেরকে কি কোনো গ্রস প্রফিট দিয়ে দিয়েছি? দেই নাই। যেহেতু কোনো গ্রস প্রফিট দিয়ে দেই নাই, এই জন্যই গ্রস প্রফিটটা আমরা ডিনোট করব এক্স দিয়ে। যখন দেওয়া থাকবে না কোনো ভ্যালু, ওই ভ্যালুটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। সো দেখো গ্রস প্রফিটের ভ্যালু আমি এক্স দিয়ে বসাই দিলাম। গ্রস প্রফিট থেকে আমরা জানি কি মাইনাস করতে হয়? এক্সপেন্স মাইনাস করতে হয়। এক্সপেন্সে এখানে আমি দুইটা এক্সপেন্স দেখাচ্ছি। একটা হচ্ছে গিয়ে একটু আগে যে আমরা ডিসপোজাল অ্যাকাউন্ট করলাম, ডিসপোজাল অ্যাকাউন্টে কি দেখেছিলাম? লস হয়েছিল না? লস অন ডিসপোজাল ছিল না 5000? এই যে লস হয়েছে, এই লসটা কি একটা এক্সপেন্স না? সো এক্সপেন্সের আন্ডারে আমি লস অন ডিসপোজাল দিয়ে দিলাম 5000। এছাড়া তোমরা একটু সবাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা দেখো। তোমাদের সামনে এখানে আমি একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট নিয়ে এসেছি, তোমরা সবাই একটু প্রভিশন অ্যাকাউন্টটা দেখো। আমরা এখানে কোন ইয়ারের জন্য ইনকাম স্টেটমেন্ট করছি? 2020 জন্য, রাইট? একটু আগে কিন্তু আমি শিখিয়েছিলাম প্রভিশন অ্যাকাউন্টে কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে ডেপ্রিসিয়েশন ফর দ্য কারেন্ট ইয়ার। ডেপ্রিসিয়েশন তো একটা এক্সপেন্স, রাইট? এটা আমরা জানি। ডেপ্রিসিয়েশন একটা এক্সপেন্স, যেহেতু একটা এক্সপেন্স ডেপ্রিসিয়েশন এখানে আসবে। এখন আমি কোন ভ্যালুটা বসাবো? দ্যাটস দ্য কোয়েশ্চেন। কোন জিনিসটা ইনকাম স্টেটমেন্টে কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে ডেপ্রিসিয়েশন ফর দ্য কারেন্ট ইয়ার? ইনকাম স্টেটমেন্টের ভ্যালুটা রিপ্রেজেন্ট করে না? সো তুমি সিম্পলি প্রভিশন অ্যাকাউন্টে 2020-তে আসো। 2020-তে দেখো ইনকাম স্টেটমেন্টের ভ্যালু কত আছে? 1900। ওই 1900টাই আমি এক্সপেন্সে বসাই দিলাম। দিস ইজ ওয়ান ওয়ে অফ থিঙ্কিং। আরেকটা খুব সিম্পল ওয়ে, তুমি সিম্পলি এইভাবে চিন্তা করো যে ইনকাম স্টেটমেন্টে আসো, কোন ইয়ারের জন্য এখানে আমরা ইনকাম স্টেটমেন্ট বলছি, সরি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আসো। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আসার পরে বলো আমরা কোন ইয়ারের জন্য যেন ইনকাম স্টেটমেন্ট করছি? 2020-র জন্য, রাইট? তো তুমি প্রভিশন অ্যাকাউন্টে 2020-তে যাও। 2020-তে দেখো ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করেছে কত? 1900। সো ওই 1900টাই ইনকাম স্টেটমেন্টে বসায় দাও এক্সপেন্সের আন্ডারে। ভেরি সিম্পল। এক কথায় তুমি দেখে নিবা কোন বছরের জন্য ইনকাম স্টেটমেন্ট করছো। যেহেতু 2020-র জন্য করছো, দেয়ারফর তুমি প্রভিশন অ্যাকাউন্টটাও দেখবা, 2020-র প্রভিশন অ্যাকাউন্টটা দেখবা। সো 2020-তে ইনকাম স্টেটমেন্টের যে ভ্যালুটা, ওটাই ইনকাম স্টেটমেন্টে বসাই দিবে। দ্যাটস ইট। এরপরে এই দুটো এক্সপেন্স অ্যাড করব। এই দুটো এক্সপেন্স অ্যাড করার পরে ভ্যালুটা আমি নেক্সট কলামে নিয়ে যাব।
ভ্যালুটা আমি এক্স দিয়ে ডিনোট করবো, আবারও গ্রস প্রফিট থেকে এক্সপেন্স মাইনাস করে আবারও প্রফিট পেয়ে যাব। যেহেতু আমি গ্রস প্রফিটের ভ্যালু জানি না, এই জন্য প্রফিটের ভ্যালুও জানবো না, সো প্রফিটটাও আমি এক্স দিয়ে ডিনোট করে নিলাম। আর এখানে যে দুইটা এক্সপেন্স ছিল 5000 আর 1900, এই দুইটা অ্যাড করে আমি কিন্তু 6900 লিখি নাই, আমি এক্স দিয়েছি। কেন 6900 লিখি নাই? কারণ এই বিজনেসে আরো অনেক এক্সপেন্স থাকতে পারে, যেটার ব্যাপারে আমরা এখানে জানি না, কোয়েশ্চেনে আমাদেরকে বলে নাই। সো টোটাল এক্সপেন্স আমি 6900 না লিখে এক্স দেওয়াটাই বেটার। ক্লিয়ার? ইনকাম স্টেটমেন্ট এক্সট্রাক্ট ডান। লাস্ট চলে আসি আমি ব্যালেন্স শিট এক্সট্রাক্ট, মানে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এক্সট্রাক্ট। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে কি করতে হবে সেটা দেখি। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে আমরা এটা আগেও শিখেছি, সবার আগে নন কারেন্ট অ্যাসেট দিয়ে স্টার্ট হয়, রাইট? স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে তিনটা কলম থাকে, ফার্স্ট কলম, সেকেন্ড কলম, থার্ড কলম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে যখনই আমরা ব্যালেন্স শিট করবো, মানে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন করবো, ফার্স্ট যে কলমটা থাকবে সেখানে আমরা লিখবো কস্ট, সেকেন্ড কলমে লিখবো অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং থার্ড কলমে লিখবো আমরা ক্যারি ওভার। সবার আগে চলে আসি ব্যালেন্স শিটের ডিটেলসের মধ্যে। ডিটেলসে সবার আগে কি দিব? নন কারেন্ট অ্যাসেট। এখানে আমাদের নন কারেন্ট অ্যাসেট কয়টা ছিল? একটা। হোয়াট ওয়াজ দ্য নন কারেন্ট অ্যাসেট? ভ্যান। সো আমি ডিটেলসে লিখলাম ভ্যান। কস্ট বসাতে হবে। কোথায় আমি কস্ট পাবো? which account is maintained on cost, এটা আমরা অলরেডি শিখেছি, একটু আগে শিখেছি। which account is maintained on cost? non current asset account is maintained on cost, right? আমরা যে নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্টটা প্রিপেয়ার করেছিলাম সেটা একটু আমরা দেখে নিই। নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্টটা সামনে নিয়ে আসি, মানে ভ্যান অ্যাকাউন্টটা সামনে নিয়ে আসি। ভ্যান অ্যাকাউন্ট এখানে আমরা সামনে এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে ব্যালেন্স শিট করছি কোন ইয়ারের জন্য? 2020, রাইট? 2020-তে কোন ডেটে ব্যালেন্স শিট করছি? ডেটটা খেয়াল করো, 1st জন না 31st ডিসেম্বর? 31st ডিসেম্বরে ব্যালেন্স শিট করছি, রাইট? সো তুমি ভ্যান অ্যাকাউন্টে আসো, 2020-তে আসো। 2020-তে আসার পরে দেখো তো 31st ডিসেম্বরে ভ্যান অ্যাকাউন্টের ব্যালেন্স কত ছিল, মানে টোটাল কত টাকার ভ্যান ছিল, ব্যালেন্স সিটি কত ছিল? 28,800। সেই 28,800টা আমি কস্টে বসাই দিলাম। আচ্ছা, এরপরে নেক্সট ব্যালেন্স শিটে নেক্সট কস্টের পাশে নেক্সট কলম কি আছে? অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমি প্রভিশন অ্যাকাউন্টে চলে যাই। প্রভিশন অ্যাকাউন্টে এখানে আমি সামনে নিয়ে আসি। এই প্রভিশন অ্যাকাউন্টে কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে? অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমরা একটু আগে শিখেছিলাম কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন? ব্যালেন্স সিডি, রাইট? কোন ইয়ারের ব্যালেন্স সিডি বসাবো? 18, 19 না 20? ন্যাচারালি 20টা, কারণ এখানে আমরা 2020-র ব্যালেন্স শিট করছি। সো প্রভিশন অ্যাকাউন্টে দেখো তো 2020-র ব্যালেন্স সিটি কত ছিল? 2700। বসা দিলাম আমি 2700। বুঝতে পেরেছি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কোথায় পেলাম? প্রভিশন অ্যাকাউন্টে যাবে, প্রভিশন অ্যাকাউন্টে কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন? ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিটা এখানে বসাই দিলাম, দ্যাটস ইট। এবার ব্যালেন্স শিটটা দেখো, কস্ট জানি, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন জানি। আমরা কি শিখেছিলাম? কস্ট মাইনাস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কি ক্যারি ওভার না? সো কস্ট থেকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে দাও, ক্যারি ওভার পেয়ে যাচ্ছ 25,300। দ্যাটস ইট। সো মোটামুটি এটাই আমাদের ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার। কি কি শিখলাম আমরা? ভ্যান অ্যাকাউন্ট শিখেছি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট শিখেছি, ডিসপোজাল অ্যাকাউন্ট শিখেছি, ইনকাম স্টেটমেন্ট শিখেছি অ্যান্ড ব্যালেন্স শিট শিখেছি। ওকে, এই চ্যাপ্টারে যা যা জানা দরকার সব কিছু আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি, একটা ছোট্ট জিনিস ছাড়া। ওই ছোট্ট একটা জিনিস, ওইটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও তোমাদেরকে বানায় দিব, 5 to 10 মিনিটসের একটা ভিডিও হবে, ওইটা দিয়ে আমি এক্সপ্লেন করে দিব ওই পার্টটা। এছাড়া এভরিথিং এলস ইজ এক্সপ্লেইনড। এই চ্যাপ্টারে যা যা আছে সব কিছু আমি এখানে বুঝিয়ে দিয়েছি। হোপফুলি তোমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছো। আই হোপ দেয়ার ইজ নো কনফিউশন। মেক শিওর সবাই সবার নিজেদের নোটস বানায় নাও, আর নোটস না বানালে কিন্তু ক্লিয়ার হবে না। মেক ইউর ওন নোটস। থ্যাংক ইউ ফর ওয়াচিং and don't forget to follow #accounting's Facebook page. Thank you so much.